জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বড় যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন, গোয়েন্দা রিপোর্ট। এরপর জানিয়ে দিব সোমবার বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলের হামলা চলছেই। এদিকে লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, আরব লীগ মহাসচিবের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে একদিনে 430 সেনা হতাহত বলছে মস্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বড় যুদ্ধের পরিকল্পনা করছেন পুতিন, গোয়েন্দা রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে মধ্যপ্রাচ্য নতুন সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী যদি অভিযান শুরু করে তাহলে কে কার পক্ষে দাঁড়াবে, এখন চলছে সেই সমীকরণও। এরই মধ্যে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য। জার্মান সামরিক গোয়েন্দাদের ওই তথ্য বলছে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। এমনকি মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় নিজের বন্ধু বাড়িয়েছেন পুতিন। ইরানের সঙ্গেও সম্প্রতি রাশিয়া প্রতিরক্ষা চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী ইরান অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জামও পাচ্ছে। তাই সম্ভাব্য মার্কিন হামলার আগে তেহরানকে সাহস যোগাচ্ছে মস্কো। জার্মান সামরিক গোয়েন্দাদের অনুসন্ধানের ভিত্তিতে ইউরোপীয় কর্মকর্তাদের এমন বিশ্বাস জন্মেছে ন্যাটো ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। জার্মানির 3টি গণমাধ্যম এ নিয়ে যৌথ তদন্ত প্রতিবেদন করে তার ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে পশ্চিমের সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে, এমনটাই ভাবছে রাশিয়া। একই সঙ্গে সেই অনুযায়ী আগাম প্রস্তুতিও নিচ্ছেন পুতিন। নিজের সাম্রাজ্যবাদী লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছেন পুতিন। প্রতিবেদন অনুযায়ী 2022 সালে শুরু করা ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ। শেষ পর্যন্ত পুরো ইউরোপের বিরুদ্ধেই যুদ্ধে নামবেন পুতিন। এই দশকের শেষ দিকে একটি বড় ধরনের প্রচলিত যুদ্ধের ভিত্তি দাঁড় করে ফেলবে রাশিয়া। এই মুহূর্তে ন্যাটোর একটি বা একাধিক দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই রাশিয়ার, যদিও লিথুয়ানিয়ার স্পেশাল সার্ভিস ভিএসডি বলছে এই মুহূর্তে ন্যাটোর এক বা একাধিক দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে সামরিক অ্যাকশন নেওয়ার সক্ষমতা রয়েছে মস্কোর। জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সার্ভিস বিএনডির অভিযোগ, জোটের অন্য দেশকে সহযোগিতার ব্যাপারে ন্যাটোর সদস্যরা কতখানি দায়বদ্ধ তা পরীক্ষা করে দেখতে চান পুতিন। বিএনডি বলছে দ্রুত গতিতে নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে ক্রেমলিন। আগামী বছরের মধ্যে নিজেদের সেনা সংখ্যা 15 লাখে উন্নীত করতে চায় রাশিয়া। 2025 সালে রাশিয়ার সামরিক বাজেট 120 বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। 4 বছর আগের তুলনায় এটা প্রায় 4 গুণ বেশি। গত সপ্তাহে মার্ক রুটে হুঁশিয়ার করে বলেন, রাশিয়া যদি পোল্যান্ড বা জোটের অন্য দেশে হামলা করে তাহলে যথোপযুক্ত জবাব দেওয়া হবে। সোমবার বৈঠক বসেছেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফের হোয়াইট হাউসে বৈঠক বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামীকাল সোমবার বৈঠকটি হওয়ার কথা আছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও নেতানিয়াহু দপ্তর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এ খবর জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানায় বৈঠকে আলোচনার বিষয় হিসেবে থাকছে ট্রাম্পের হঠাৎ করে ইসরায়েলি পণ্যের ওপর 17% শুল্ক আরোপ, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে। নেতানিয়াহুর জেরুজালেম কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুল্ক, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। এই বৈঠক এমন এক সময় হতে যাচ্ছে যখন ইসরায়েল গাজায় নতুন একটি নিরাপত্তা করিডোরে সৈন্য মোতায়েন করেছে, যা হামাসকে চাপে রাখতে একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল গাজার বিশাল অংশ দখল করে সেগুলোকে নিরাপত্তা অঞ্চল এ পরিণতি করবে। গত মাসে হামাসকে নতুন যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে বাধ্য করতে ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা চালায়, যা যুদ্ধবিরতির শর্ত ভেঙে দেয়। এই পদক্ষেপে হোয়াইট হাউস সমর্থন জানায়। এরপর থেকে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস 2023 সালের 7 অক্টোবরের হামলায় অপহরণ করা সব বন্দীকে ফিরিয়ে দেয়, অস্ত্র সমর্পণ করে এবং অঞ্চলটি ছেড়ে যায়। বর্তমানে গাজায় খাদ্য, জ্বালানি ও মানবিক সাহায্য প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সূত্র দ্য গার্ডিয়ান ও এপি ও আল জাজিরা। গাজায় ইসরায়েলের হামলা চলছেই।
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দক্ষিণ খান ইউনুসে এক সাংবাদিক এবং উত্তর গাজা শহরে এক শিশু সহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজায় ১৫ জন চিকিৎসা কর্মী হত্যার একটি নতুন ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক ক্ষোভ আরও বেড়েছে। ভিডিওতে দেখা যায় জরুরি সেবা কর্মীরা প্রতিফলক জ্যাকেট পরে স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সের ভেতরে অবস্থান করলেও ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানায় রাতভর চলা ইসরায়েলি হামলায় আরও এক শিশু সহ অন্তত ৫ জন নিহত হয়েছে। খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্যমতে ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে প্রতিদিন গড়ে ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে ২ যুবককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর থেকে ১৫,৮০০রও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। সূত্র রয়টার্স। লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল, বলছে আরব লীগের মহাসচিব। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া ও লেবাননে সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচায়ক। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও সাহসী করে তুলেছে। তিনি আরও বলেন, ইসরায়েল যে যুদ্ধগুলো পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল, লেবানন এবং সিরিয়ায়, তা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন সম্পূর্ণ বেপরোয়া রূপ ধারণ করেছে, যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন, অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যা অভিযান পুনরায় শুরু করাকে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন এবং একে তিনি অসম্ভব ও নিন্দনীয় বলে আখ্যায়িত করেন। আবুল গেইত বলেন, ইসরায়েলের যুদ্ধ যন্ত্র থামাতে চায় না যতক্ষণ না দেশটির নেতারা তাদের অভ্যন্তরীণ সংকট বিদেশে রপ্তানি করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বাস্তবতা এখন সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা অভিযানে ফিলিস্তিন ভূখণ্ডে ৫০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১,১৩,২০০ জনেরও বেশি আহত হয়েছে। লেবাননে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ২০২৩ সালের ৮ই অক্টোবর থেকে ২০২৪ সালের ২৬শে নভেম্বর পর্যন্ত ৩,৯৬১ জন নিহত এবং ১৬,৫২০ জন আহত হয়েছে। সিরিয়ার নতুন সরকার ৩ এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে একটি মারাত্মক অস্থিতিশীলতার সৃষ্টির অভিযান চালানোর অভিযোগ করে, যেখানে বিমান হামলায় একটি বিমানবন্দরে হামলা এবং দক্ষিণ দ্বারা প্রদেশে স্থল অভিযানে ১৩ জন নিহত হয়। সূত্র আরব নিউজ। ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত, বলছে মস্কো। একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। ব্যাটল গ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। মস্কো থেকে সংবাদ মাধ্যম তাস এ খবর জানায়। খবরে বলা হয়, ব্যাটল গ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার শাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, ৭টি যানবাহন ও ৬টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ২টি পশ্চিমা নির্মিত। এই হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, ব্যাটল গ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনভকার বসতি মুক্ত করে। তিনি বলেন, আমরা জেভেরোভো, নেভি, ইকোনোমেসেস্কো, বোগদানোভকা, ইয়েলিজেভেডোভকা, ক্রাসনো আর্মেনস্কো, কোটলিনো, লেনিনো, ওদাচনি ও আলেকজেভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের ২টি যান্ত্রিক রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছে।